বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি ম্যাথের 13 অধ্যায় সসীম ধারা নিয়ে। তো দেখো, আমি সবসময় যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে যে তুমি একটা চ্যাপ্টারের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যেটাই করো না কেন সেটার বেসিক কনসেপ্টটা বা ওই অধ্যায়ের যেই জিনিসগুলো তোমাকে একান্তভাবেই জানতে হবে সেটা আগে ভালো করে জানতে হবে, দেন হচ্ছে তুমি ম্যাথ করতে পারবা। যদি তুমি এই ব্যাপারগুলো ভালো করে না বুঝো তাহলে তুমি কিন্তু ম্যাথ ভালো করে করতে পারবে না। তো চলো দেখি। তো দেখো, এই অধ্যায়ে যদিও নাম হচ্ছে ধারা, সসীম ধারা, তো ধারা বুঝতে গেলে তোমাকে অনুক্রমটা একটু বুঝে নিতে হবে। তো দেখো, আমি তোমাদের জন্য লিখে রেখেছি অনুক্রম ও ধারা। এটা একটু আমরা বুঝি। দেখো, অনুক্রম মানে দুইভাবে আমরা যদি বেসিক্যালি মানে দুইভাবে মানে আরো ভাগ করতে পারো। ধরো যে ফিবোনাচ্চি আছে, তারপরে হচ্ছে যে তোমার হারমোনিক কি বলে যে অনুক্রম আছে। তো আমরা ওইটা নিয়ে একটু পরে আলোচনা করবো। আমরা হচ্ছে যেহেতু ধারাটা নিয়ে কাজ করবো, এই অধ্যায়ে মূলত সসীম ধারা, তাই আমরা একটু ওইটাকে ট্রাই করব। তো দেখো, যে অনুক্রমকে তুমি প্রথমে দুইটা ভাগে ভাগ করতে পারো, যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। সরি, অনুক্রমকে দুই ভাগে ভাগ করতে পারো, সমান্তর অনুক্রম এবং হচ্ছে গুণোত্তর অনুক্রম। ঠিক সেম ভাবে ধারাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। তো দেখো, এটা তুমি কিভাবে বুঝবা সেটা একটু দেখো। তো অনুক্রম জিনিসটা কি? ধরো, অনুক্রম হচ্ছে এরকমের ব্যাপার যে একটা গণিতের ক্ষেত্রে যে অনুক্রম হচ্ছে যে ধরো একটা প্যাটার্ন অথবা একটা সংখ্যা বা পদ বা রাশি একটা নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে বাড়তে থাকবে বা কমতে থাকবে, বা তাদের হচ্ছে গতিপথটা চলতে থাকবে সংখ্যার একটা নির্দিষ্ট নিয়মে। যেমন তুমি দেখো, এখান থেকে পরের সংখ্যাটা 2 বাড়ছে, তারপরের সংখ্যাটা আবার 2 বাড়ছে। দেখো, একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু তারা বাড়তেছে সামনের দিকে। এই যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে সামনের দিকে চলে বা বাড়ে, এইটাই হচ্ছে মূলত হচ্ছে কি বলতো, অনুক্রম। বুঝছো? এখন এই অনুক্রম দুই ভাবে বাড়তে পারে, সমান্তর হারে বাড়তে পারে এবং গুণোত্তর হারে বাড়তে পারে। তো তুমি এটা মনে রাখবা কিভাবে। সমান্তর কোন জিনিস, এটা যদি তুমি মনে রাখতে চাও তাহলে বুঝবা, সমান্তর এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি সম যোগ অন্তর। কি লিখতে পারি বলতো? সম যোগ অন্তর। এখন তুমি বলো, সম শব্দের অর্থ কি? সমান। আর অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে তুমি বুঝবা, সমান্তর ধারা বা সমান্তর অনুক্রম তোমাকে যদি বলা হয় তাহলে তোমাকে বুঝতে হবে প্রত্যেকবার বিয়োগফল গুলো সমান হবে। প্রত্যেকবার বিয়োগফল গুলো কি হবে বলতো? সমান হবে। যেমন তুমি দেখো যে এইখানে এই যে দেখো 2 থেকে 4 বাড়ছে, তাহলে কত বাড়ছে বলতো? 2 বাড়ছে। 4 থেকে 6 কত বাড়ছে বলতো? 2 বাড়ছে। তাহলে 2 করে বাড়তেছে না? বারবার 2 করে কি করতেছে? বাড়তেছে। তাহলে বিয়োগ করে দেখা যায় যে প্রত্যেকবার ফলগুলো সমান আসতেছে। এরপরে আছে কি বলতো? গুণোত্তর। তো গুণোত্তরের ক্ষেত্রে তুমি কি মনে রাখবে বলতো? মনে করে যে গুণোত্তর শব্দটা মানে হচ্ছে তোমাকে হচ্ছে এখানে দেখতে হবে প্রত্যেকের অনুপাতগুলো সমান কিনা, মানে ভাগফলগুলো সমান কিনা সেটা দেখতে হবে। তো দেখো, এই যে এইটা যে বাড়তেছে, তাহলে দেখো 4 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 2 পাবে। 8 কে তুমি যদি হচ্ছে আবার 4 দ্বারা ভাগ করো তাহলে 2 পাবে। তাহলে এই যে দেখো, বারবার হচ্ছে তোমার ভাগফলগুলো সমান আসতেছে। তাহলে সমান্তরের ক্ষেত্রে মনে রাখবা কি, অন্তর সমান মানে বিয়োগফলগুলো সমান। আর গুণোত্তরের ক্ষেত্রে মনে রাখবা ভাগফল সমান বা ভাগ অনুপাত সমান। ঠিক আছে? ভাগফল অথবা অনুপাত সমান। তাহলে কি বুঝলাম আমরা? যে অনুক্রম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর। সমান্তরে প্রত্যেকবার বিয়োগফল আকার বাড়তে থাকবে, বেশি করে যাইতে থাকবে, এবং এটা ভাগফল আকারে বাড়তে থাকবে বা কমতে থাকবে। কথা বুঝছি? এখন দেখো, এই যে সমান্তর এবং গুণোত্তর ধারা বা অনুক্রম, এই যে ধারা যদি হয় তাহলে আমরা কি বুঝলাম? সমান্তর সম অন্তর, অর্থাৎ অন্তরগুলো সমান হবে। গুণোত্তর এখানে হচ্ছে ভাগফল গুলো সমান হবে বা অনুপাত গুলো সমান হবে। তো দেখো, এখানে তুমি যদি 6 - 3 করো, 3 আসবে। 9 থেকে তার আগেরটা মাইনাস করে দাও, তাহলে কত আসবে? 3। তাহলে দেখো তো, প্রত্যেকবার বিয়োগফল সমান আসতেছে না? তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে মনে রাখবে কি, অন্তরগুলো সমান আসবে অর্থাৎ বিয়োগফল গুলো সমান আসবে, তাহলে সেটা হচ্ছে সমান্তর ধারা। আর যদি ভাগফল গুলো সমান আসে মানে অনুপাত গুলো সমান আসে তাহলে বুঝবা এটা হচ্ছে গুণোত্তর ধারা। বুঝছো? ওকে। তো দেখো, ধারা এবং অনুক্রমের মধ্যে একটা ছোট পার্থক্য আছে, সেটা হচ্ছে অনুক্রম তুমি যখন করবা বা লিখবা, এই যে অনুক্রমের সময় তুমি হচ্ছে কমা দিয়ে লিখতে হবে তোমাকে। বুঝছো? অনুক্রমের সময় তোমাকে হচ্ছে কমা দিয়ে লিখতে হবে। সেম জিনিসটা, যেমন এটা একটা দেখো সমান্তর অনুক্রম, এটা কিন্তু 2 করে পার্থক্য মানে 2 করে বারবার বাড়তেছে। এখন এটারে যদি আমি ধারায় প্রকাশ করতে চাই, এটা যদি ধারায় প্রকাশ করতে চাও তাহলে এই জিনিসটাই লিখতে হবে, শুধুমাত্র তাদের মধ্যে যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে। অর্থাৎ অনুক্রম হইলে তোমাকে কমা কমা দিয়ে লিখতে হবে, এবং তুমি যদি হচ্ছে এটারই ধারা লিখতে চাও তাহলে এটাকে হচ্ছে তোমাকে
প্লাস দিয়ে লিখতে হবে। অর্থাৎ ধারা হচ্ছে যে যেই অনুক্রমটার মধ্যে যোগ সম্পর্ক থাকবে সেটাই হচ্ছে কি বলতো, যে হচ্ছে ধারা। এখন তুমি যদি বলো যে মাইনাসও তো হতে পারে, যেমন 9 -6 -3 এভাবে করেও তো হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখো বিষয়টা হচ্ছে এখানেও কিন্তু প্লাস আছে, বেসিক্যালি এখানে প্লাস আছে। কিভাবে আছে? এই যে 9 প্লাস -6 প্লাস -3 এভাবে করে আছে, বুঝছো? তাহলে বুঝতে হবে যে ধারার মধ্যে সম্পর্ক থাকবে হচ্ছে প্লাস দিয়ে যাবে, অর্থাৎ তাদের সমষ্টিগুলোকে বোঝাচ্ছে বা সামনের দিকে এটা কিভাবে যাচ্ছে সেটা বোঝাচ্ছে। অনুক্রমের সময় তুমি দিবা হচ্ছে কমা, এবং ধারার সময় তোমাকে অবশ্যই প্লাস দিতে হবে, বা যদি মাইনাস দেওয়া হয় তাহলে ওই যে প্লাসটাকে উজ্জ্বল রেখে দেন মাইনাস চিন্তা করতে হবে আর কি। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে তোমার অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্য, যে একটার মধ্যে তুমি প্লাস ব্যবহার করতে পারবে আর একটার মধ্যে পারবা না। এটার মধ্যে কমা ব্যবহার করবা আর এটার মধ্যে হচ্ছে প্লাস ব্যবহার করবা, বুঝছো? তাহলে বলো এটা কি ধরনের ধারা হবে বলো তো? 2 + 4 + 8 + 16, ওকে? তো এইটা একটা কি ধরনের ধারা হবে বলো? তো তুমি প্রথমে দেখো তো বিয়োগফল, এটার সাথে এটা বিয়োগ করলে হয় 2, এটা থেকে বিয়োগ করলে হয় 4, না তার মানে এটা গুণ সমান্তর দ্বারা হবে না। তুমি ডিভাইড করো, তাহলে কত আসতেছে বলো তো? 2। 8 কে তুমি আবার ভাগ করো 4 দ্বারা, 2। 16 এটাকে ভাগ করো, তার আগেরটা দিয়ে ভাগ করো, তাহলে 2 আসতেছে। তাহলে কি বোঝা গেল বলো তো? যে প্রত্যেকবার ভাগ করলে ভাগফলগুলো সমান আসতেছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। এখন এই যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, এটার জন্য তোমাকে হচ্ছে কিছু সূত্র জানতে হবে এবং বুঝতে হবে। যে ধরো একটা সমান্তর ধারা যদি হয় 2 + 4 + 6 এটা যদি হয়, তাহলে এটার প্রথম যে পদটা আছে, এই যে প্রথম যে পদ, এটাকে হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হবে, এবং এদের মধ্যে প্রত্যেকবার যে বিয়োগফল আসতেছে বা ডিফারেন্স আসতেছে, পার্থক্য আসতেছে, এই পার্থক্যকে বলা হয় সাধারণ অন্তর। অর্থাৎ অন্তরটা প্রত্যেকবারই সেম আসতেছে, সাধারণ আসতেছে, কমন আসতেছে, একই রকম আসতেছে, এই জন্য এটার নাম হচ্ছে সাধারণ অন্তর, এবং এটাকে হচ্ছে তোমার ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি মনে রাখবে বলতো? প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে এবং সাধারণ অন্তরকে হচ্ছে ডি দ্বারা প্রকাশ করে, বুঝছো? এই দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে। সমান্তর ধারার ক্ষেত্রে মানে যখন তোমার বিয়োগফল গুলো সমান আসবে, তখন তোমার এটাকে প্রকাশ করতে হবে ডি দিয়ে, ডিফারেন্স বা পার্থক্য বলো। তাহলে সাধারণ ডিফারেন্সটা বা সাধারণ অন্তরটা বা পার্থক্যটা বা বিয়োগফলটা একই রকম আসবে, সেজন্য এটাকে ডি দ্বারা প্রকাশ করতে হবে। কথা বুঝছো? এবার যদি গুণোত্তর ধারা হয়, ধরো তোমার কাছে এটা আছে 2 + 4 + 8, এটার ক্ষেত্রেও তোমার প্রথম পদ, এটাকে তুমি হচ্ছে এ দ্বারা প্রকাশ করবা, এবং হচ্ছে সাধারণ, এবার আর তুমি অন্তর বলতে পারবা না, এবার তোমাকে বলতে হবে সাধারণ অনুপাত। এবার কি বলতে হবে বলতো? এবার বলতে হবে সাধারণ অনুপাত, এবং এই সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, কেন বলতো? আর ফর রেশিও। আর ফর কি বলতো? রেশিও, অনুপাত। রেশিও শব্দের অর্থ কি বলতো? অনুপাত। তো এই অনুপাত বোঝানোর জন্য এটাকে আর দ্বারা প্রকাশ করা হবে। এইটুকু তোমাকে মনে রাখতে হবে, এইটুকু ব্যাপার তোমাকে মনে রাখতে হবে। তো আমরা এটা বুঝলাম যে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয় এবং পার্থক্যটাকে কিভাবে প্রকাশ করা হয়। আবার দেখলাম যে গুণোত্তর ধারার ক্ষেত্রেও প্রথম পদটাকে কিভাবে প্রকাশ করা হয় এবং তাদের অনুপাতটাকে কি দিয়ে প্রকাশ করা হয়। তো চলো, এখন এই দুটো অঙ্ক করার জন্য আমাদেরকে মোট 5টা সূত্র জানতে হবে। কয়টা সূত্র জানতে হবে বলতো? 5টা সূত্র জানতে হবে। তো প্রথম যেটা, সমান্তর ধারার n-তম পদ, অর্থাৎ হচ্ছে যেটা তোমাদেরকে আমি তখন বলেছিলাম যে ধরো তুমি 2 + 4 + 6 + ... এটা তুমি এটাকে লিখতে পারবা কিভাবে? পরেরটা ধরো 8 লিখতে পারবা, পরেরটা 10 লিখতে পারবা, এভাবে করে ধরে লিখতে পারবা। কিন্তু এটা তোমাকে যদি বলা হয় সামনের দিকে 51তম পদ লিখতে, বা 50তম বা 100তম, তখন তুমি কি বারবার এতগুলো লিখে লিখে যেতে পারবা বলো তো? এতগুলো কিন্তু তুমি লিখে লিখে যেতে পারবা না। 51টা সংখ্যা তুমি যোগ করে 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 দুই করে যেতে পারবা না, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এইটাকে আমরা হচ্ছে একটা সূত্রের মাধ্যমে করতে পারবো, ইজিলি করতে পারবো। তো সমান্তর ধারার ক্ষেত্রে মনে রাখবো n-তম পদের সূত্র হচ্ছে a + n-1 * d, যেখানে a হচ্ছে তোমার প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, এবং n হচ্ছে যততম পদ তোমাকে বলবে। যদি 10তম বলে তুমি n এর পরিবর্তে 10 লিখবা, যদি তোমাকে 5তম বলে n এর পরিবর্তে 5 লিখবা, এক্স্যাক্টলি যা বলে। যদি n-তম পদের জায়গায় তোমাকে যদি বলা হয় p-তম পদ, তুমি p লিখবা। তোমাকে যদি বলা হয় বাংলাদেশতম পদ, তাহলে তোমাকে এখানে বাংলাদেশ লিখতে হবে। এক্স্যাক্টলি যা বলবে
ডট যদি বলে সেখানে ডটও লিখতে হবে, মানে মূল কথা হচ্ছে ঠিক যা বলবে তোমাকে এন এর পরিবর্তে ওইটাই লিখতে হবে, বুঝছো? তাহলে তুমি কি শিখলে যে সমান্তর ধারার ক্ষেত্রে এন তম পদ অর্থাৎ 10টি 5টি অথবা যে কোনো তম পদ বললে আমরা এই সূত্রটা ব্যবহার করব। সমান্তর ধারার এন পদের সমষ্টি বা এন সংখ্যক পদের সমষ্টি যদি বলা হয়, অর্থাৎ অনেকগুলো সংখ্যার সমষ্টি, যেমন মনে করো যে 2 + 4 + 6 আছে এটা। এখন এটার ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় এই তিনটা সমষ্টি কি হবে, তাহলে 2 + 4 + 6 এগুলো সবগুলোকে তুমি যদি যোগ করে দাও তাহলে 12 আসবে। কত আসবে? 12। দেখো তিনটা তো আমরা খুব ইজিলি যোগ করতে পারি, কিন্তু তিনটা না বলে আমাকে যদি 50টা বলে, 100টা বলে, 200টা বলে বা 20টা 30টা বলে, তাহলে কি তুমি যোগ করতে পারবা? ইজিলি যোগ করতে পারবা? বলো, এটা কিন্তু তুমি যোগ করতে পারবা না। তো এটার জন্য তোমাদের একটা সূত্র মানে করতে হবে। যদি সূত্রটাকে হচ্ছে প্রমাণ করা যায়, আমি এটার মধ্যে আজকে দেখাবো না, আজকে শুধু সূত্রটা একটু তোমাদের মানে বলবো যে এটা পড়ে ফেলতে। n/2 2a + n - 1 * d। এখানেও সেম কাজ, n যা বলবে তাই, যা বলবে ঠিক তাই। যদি বলা হয় 10তম পদ, তাহলে তুমি n এর জায়গায় 10 লিখবা। যদি বলা হয় m তম পদ, তুমি m লিখবা। যদি n তম বলে n লিখবা, p বললে p, 100 বললে 100, এক্স্যাক্টলি যেটা বলবে n এর জায়গায় ঠিক সেটাই বসাবা। উভয় ক্ষেত্রে এখানে এবং এইখানে দুইটা জায়গায় তুমি n এর জন্য সেম জিনিস বসাবা, এবং এর জন্য সবসময় প্রথম পদ এবং d এর জন্য সাধারণ অন্তর বসাইতে হবে। কথা বুঝছো? তো এই মানে এই চ্যাপ্টারে আমরা হচ্ছে প্রথমে সমান্তর ধারার অঙ্কগুলোর সমাধান করবো। তো তাই আমরা হচ্ছে যে গুরুত্ব সূত্রগুলো লিখলাম না। তো চলো আমি তোমাদেরকে একটা অঙ্ক দিয়ে কিছু জিনিস, মানে একটা অঙ্কের মধ্যে অনেকগুলো টাইপ শেখাবো। আমার কথা হচ্ছে টাইপ ভিত্তিক শিখলে তুমি কখনোই ভুল করবে না। তো চলো একটা অঙ্ক আমরা দেখি। ধরো একটা ইজি অঙ্কে আমরা নেই 2 + 4 + 6 + এটা আছে। এখন দেখো এখান থেকে কি কি কোয়েশ্চেন করা যেতে পারে। এখান থেকে তোমাকে বললো 10তম পদ কত, 10তম পদ কত, এবং 2 নম্বরে তোমাকে বললো কোন পদ 100, কোন পদ 100 এটা বললো, এবং তোমাকে বললো যে হচ্ছে 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি কত। ঠিক আছে, প্রথম 10টি পদের এরকম যদি বলা হয়, অবশ্য প্রথম বলে ভালো হতো, তো আমরা অবশ্যই প্রথম থেকে হিসাব করি আর কি। তারপরে বলতে পারে যে ধরো এখানে একটা পদের সমষ্টি দিয়ে দিল, n সংখ্যক পদের সমষ্টি 272 হলে n = কি বা n এর মান কত। তো এগুলো যদি আমরা মনে করি যে একটা একটা করে সমাধান করতে চাই, তাহলে আমরা দেখি কি আসে। তো মনে রাখবা দুইটা জিনিস তোমাকে ভালো করে মনে রাখতে হবে। যদি তোমাকে এরকম বলে যে 10তম পদ কত, 20তম পদ কত, অথবা কোন পদ এত, অথবা কততম পদ এত, এই রকমের কোয়েশ্চেন যদি তোমাকে করা হয়, তাহলে তুমি মাথায় রাখবা এখানে তোমাকে সবসময় n তম পদের সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে, a + n - 1 * d, এটা দিয়ে করতে হবে। আর যদি বলা হয় 10টি পদের সমষ্টি কত, 20টি পদের সমষ্টি কত, অথবা n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে n এর মান কত হবে, এখানে তোমাকে সমষ্টির সূত্র দিয়ে করতে হবে, 2a + n - 1 * d, এটা দিয়ে করতে হবে। তাহলে কি বুঝলাম, তম পদ কথাটা যদি থাকে বা পদ কথাটা যদি থাকে, ভালো করে বুঝো যে তম পদ, কোন পদ, কততম পদ, এরকম যদি থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তম পদের সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। আবার যদি হচ্ছে সমষ্টি চায় অথবা সমষ্টি দিয়ে n এর মান চায়, তাহলে তোমাকে সমষ্টির সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। একটু বুঝছি আমরা? তো দেখো আমরা প্রথমটা যদি সমাধান করি, তাহলে আমাদের প্রথমটা কি আছে যে 10তম পদ বের করতে বলছে। 10তম পদ তুমি যদি বের করতে চাও, তাহলে তোমাকে ফার্স্ট কি করতে হবে বলতো, যে এই যে ধারাটা আছে, আচ্ছা আমি একটু কোয়েশ্চেন গুলো মুছে ফেলি, আমি হচ্ছে তোমাদেরকে একটা একটা করে দেখাই। তো দেখো এখানে আমাদের কি বলছে যে 10তম পদ কত হবে। তাহলে 1 নম্বরের সমাধান যদি আমরা করি, তাহলে আমাদের প্রথমে জানতে হবে এই ধারার মধ্যে কি কি জিনিস দেওয়া আছে। তো দেখো এখানে হচ্ছে প্রথম পদ যেটাকে এই দ্বারা প্রকাশ করে, তার মান দেওয়া আছে 2, সাধারণ অন্তর এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, এবং সাধারণ অন্তর কিভাবে বের করবা,
দ্বিতীয় পদ থেকে তার আগের পদটা মাইনাস করে দিতে হবে, তাহলে 2 এই যে আসলো। এখন তোমাকে বলছে 10তম পদ বের করতে হবে, সুতরাং 10তম পদ। তো তুমি আমাকে বলো যে n তম পদের সূত্র কি ছিল, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। জাস্ট আমরা এখানে এটাই করব, a প্লাস এই যে n এর পরিবর্তে আমি বলেছিলাম না তোমাদেরকে, ঠিক যেটা বলবে ওইটাই বসাবা, তাহলে 10 মাইনাস 1 ইন্টু ডি, এই যে বসাইলা। এবার তুমি শুধু মান বসাই দাও, দেন অঙ্ক শেষ। 2 প্লাস, তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করবা, 10 থেকে 1 গেলে 9 থাকবে, ইন্টু ডি এর মান কত আছে বলো তো, 2। তো 2 প্লাস 9 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 18 ইকুয়াল টু 20। 10তম পদ বস, 10 না বলে তোমাকে 20, 50, 100 যে কোনো তম পদ বলো, তুমি শুধু n তম পদের সূত্রে n এর জায়গায় এই মানটা বসাবো। বুঝতে পারছো? ওকে, একটু বুঝছি না আমরা, তাই না? তো দেখো আমাদের পরের কোয়েশ্চেনটা কি ছিল বলো তো, এখান থেকে আমরা 4টা কোয়েশ্চেন সলভ করবো, তাই না? তো দেখো এখানে 2 নম্বর কোয়েশ্চেনটা এখান থেকে আমাদের বলতে পারবে যে কোন পদ 100 বা কততম পদ 100। তাহলে কোন পদ অথবা কততম পদ যদি 100 এটা যদি বলে, তাহলে আমরা কোন সূত্র দিয়ে অঙ্ক করবো বলো তো, n মাইনাস 1 ইন্টু ডি, এটা দিয়ে আমরা করবো। তো দেখো এখানেও ঠিক প্রথম পদগুলো তুমি লিখবা, সাধারণত গুলো লিখবা, কিন্তু এটার ক্ষেত্রে তুমি ধরবা, তোমাকে তো দেখো এখানে বইলা দিছে যে একটা পদ বইলা দিছে 100, কিন্তু কয় নাম্বার সংখ্যা তুমি কি জানো? তুমি জানো না। তো তুমি ধরে নিবা এই যে এটা হচ্ছে, সবসময় ধরে নিবে এটা হলো n তম পদ, মানে n নাম্বার সংখ্যা, মানে একটা ধরে নিলাম তুমি এক্স ওয়াই জেড যা ধরো কোনো সমস্যা নেই, তুমি যদি পি কিউ আর ধরো কোনো সমস্যা নেই, তুমি যে কোনোটা ধরতে পারো। তো যেহেতু সূত্রের মধ্যে আমরা n প্রকাশ করি, তো এটাকে n দিয়ে ধরলে ভালো, বাট তুমি যদি x দিয়ে করো কোনো সমস্যা নেই, একটা দিয়ে করলেই হলো। তাহলে দেখো ধরি লিখবা যে n তম পদ সমান সমান হচ্ছে 100। এখন তুমি আমাকে বলো যে n তম পদ মানে কি, বলো। n তম পদ মানে হচ্ছে n তম পদের সূত্রটা, খুব ইজিলি মনে রাখবা ব্যাপারটা, যে n তম পদ মানে কি, n তম পদ মানে হচ্ছে এই যে এটা। তাহলে n তম পদ মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইটা যদি n তম পদের সমান হয়, তাহলে n তম পদ এটা হইলো, তাহলে সেটা সমান সমান কি হবে, 100 হবে। এবং আমি সবসময় একটা কথা বলে থাকি যে মনে রাখবা, কোন জিনিসের যদি মান দেওয়া থাকে সেটা তার সূত্রের সমান সবসময় হবে। যেমন মনে করো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রের সমান। ধরো আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 100, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা সমান সমান 100 হবে। ধরো একটা বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 4a সমান সমান ওই মানটা লিখতে হবে, ওইখান থেকে তোমাকে এক্স ওয়াই জেড বা এবিসিডির মানগুলো বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে তোমাকে তম পদ বলে দিছে যে 100তম, মানে সরি কোন পদ এটা বলে দিছে, একটা পদ বলে দিছে 100, কিন্তু সেটা কয় নাম্বারে গিয়ে হবে। যেমন এখানে দেখো এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এভাবে করে 4, 5, 6 গিয়ে কোনো একটা সময় গিয়ে এটা 100 হবে। কততমতে গিয়ে হবে আমরা জানি বলো তো, জানি না। তাহলে আমরা ধরলাম যে n তমতে গিয়ে হবে, মানে n এর মান যেটা আসবে সেইটাতে গিয়ে হবে। তাহলে n তম, এরকম বলবা যে n তম পদ দেওয়া আছে বা তম পদ দেওয়া আছে, তম পদ যেটা দেওয়া থাকবে সেটা তার সূত্রের সমান হবে। যদি এখানে সমষ্টি দেওয়া থাকে, তাহলে সমষ্টির সমানের সূত্রটা এটা হবে। কথা বুঝছো? ওকে, এখন তুমি দেখো এখান থেকে তুমি কি করতে পারো, এর মান বসাও, এর মান তুমি বের করবা, জানো না, এটার মান 2 ছিল, 100 বসাও। এবার দেখো এখানে কি করা যায়, এই যে 2 এর সাথে 2টা কি গুণ করতে হবে, তো 2n, দেখো এই যে প্লাস আর এই মাইনাসে মাইনাস, 2 আর 1 গুণ করলে 2 হবে 100। দেখো তো প্লাস 2 এবং মাইনাস 2 কাটা যায়, তাহলে 2n সমান সমান 100 থাকে। তাহলে কি থাকে, 2 এর বেশি নিয়ে যাও, n সমান সমান কি হবে বলো তো, 100/2, অতএব n সমান সমান 50। তাহলে তুমি কি বুঝলা বলো, যে 50 নাম্বার সংখ্যাটা তুমি যদি ভাবে যেতে থাকো, 50তম যে সংখ্যাটা হবে এরকম 2 করে বাড়তে 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 গিয়ে 50 নাম্বারে গিয়ে যে সংখ্যাটা হবে সেটা হবে 100। তাহলে আমরা কি বুঝলাম, 50তম পদ হচ্ছে 100। বুঝতে পারছো? ওকে, এবার দেখো, এখন আমাকে যদি বলা হয় যে 10টি পদের সমষ্টি কত, 10টি পদের সমষ্টি। তো দেখো 10টি পদের সমষ্টি চেয়েছে, তার মানে সমষ্টির সূত্র দিয়ে করবা। তো তুমি প্রথমে কি কি লিখবা বলো তো, এ সমান সমান কি লিখবা বলো তো, 2 লিখবা, ডি অর্থাৎ দুইটার পার্থক্য কত আছে, 2। ওকে, যেহেতু তোমাকে সমষ্টি বলছে এবং 10টি পদের সমষ্টি বলছে, তো তুমি সমষ্টির সূত্র লিখো। সুতরাং 10টি পদের সমষ্টি
তো তুমি কি লিখবা 10টি পদের সমষ্টি। এখন তুমি বলো 10টি পদের সমষ্টিতে কি লিখবা, n/2 এর পরিবর্তে তুমি লিখবা 10/2 ইন্টু 2a প্লাস 10 - 1 ইন্টু d। শেষ। এবার তুমি দেখো 2 দ্বারা 10কে ভাগ করলে 5। মনে রাখবে এইটুকুর ভ্যালু, এটা সম্পূর্ণ মানটা ক্যালকুলেশন করার পরে গিয়ে এর সাথে গুণ করা যাবে, এর আগে কখনোই গুণ করা যাবে না, বিকজ এটা ব্র্যাকেটের মধ্যে আছে, মানে এটা সম্পূর্ণ হিসাব আলাদা। তাহলে আমরা কি লিখবো 5, এই যে 2 ইন্টু এর মান বসাও 2 প্লাস 10 থেকে 1 মাইনাস করে দাও, তাহলে কি হবে বলো তো 9 হবে। এর সাথে গুণ অবস্থায় আছে ডি, ডিও ছিল 2, বুঝছো? তো দেখো 5 এটা গুণ করো, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, তাহলে 5 ইন্টু 22, 18 এবং 4। দেখো পুরো হিসাবটা হওয়ার পরে ওর সাথে আমরা গুণ করতে পারছি, এর আগে কিন্তু আমরা করতে পারি না, বুঝছো? তো এটা গুণ করলে হবে 110। বুঝছো নাকি বোঝো নাই বলো? তাহলে এই যে তোমাকে যদি বলা হয় 10টি পদের সমষ্টি কি হবে, প্রথম থেকে 10টি সংখ্যাকে তুমি যদি যোগ করে করে যাও সবগুলোকে, তাহলে দেখবে যে তুমি 110 পেয়েছো। বুঝতে পারছো? তাহলে আমরা 10টি পদের সমষ্টি যদি বের করতে বলে 5টি পদের সমষ্টি অথবা m সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, যে কোনো তম পদের সমষ্টি বলুক, যতগুলো পদের সমষ্টি বলুক না কেন, আমরা এই একটা সূত্র দিয়ে বের করতে পারবো। তো দেখো এটার আরেকটা কি টাইপ আসে, এটা 4 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে যে ধরো বইলা দিল যে এই ধারাটির আর কি, হ্যাঁ, ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল সমষ্টি বা যোগফল, মনে করো বললো যে 272, এটা বললো। এখানে কয়টা পদ ছিল, মানে n এর মান কত ছিল, বা n সংখ্যক পদের সমষ্টি যদি হয় তাহলে n এর মান কত, এটা যদি আমাকে বলে, বা কতটি পদের যোগফল ছিল এটা যদি বলে, তো তুমি কি করবে, দেখো এটা হলো সমষ্টি দেয়া দিছে। তো কি শিখেছে একটু আগে, সমষ্টি দেওয়া দিলে সমষ্টির সূত্র এটা সমান হবে, সমষ্টি দেওয়া থাকলে সমষ্টির সূত্র এটা সমান হবে, যদি তমপদ দেওয়া থাকে তমপদের সূত্র আর সেই মানটা সমান হবে। এটুকু বুঝছি না আমরা, বলো আমরা কি লিখতে পারি, ওই দেওয়া আছে গুলো তোমরা লিখো, যে প্রথম পদ সাধারণত আমি হচ্ছে শুধু মেইন অঙ্কটুকু করাই। তো দেখো আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে যেহেতু সমষ্টি তাহলে সমষ্টির সূত্র লিখবা n/2 2a প্লাস n-1 ইন্টু d, এইটুকু সমান সমান তুমি কি লিখবা 272। ওকে, তো দেখো n/2 এখানে হচ্ছে তুমি ভ্যালুগুলো বসাও। তো দেখো তো 2 ইন্টু 2 প্লাস, দুঃখিত, ওকে, n-1 d এর মান বসাও, এটা তাহলে 272। তো দেখো এইখানে আমরা কি লিখতে পারি, n/2 এখানে হচ্ছে আমরা এই দুটাকে গুণ করলে 4 পাবো, এই 2 দ্বারা গুণ করো 2n প্লাস মাইনাস মাইনাস 2 দ্বারা গুণ করো 2 হবে 272। এবার দেখো n/2 এখানে দেখো 4 থেকে 2 গেলে 2 থাকে না, প্লাস 2n থাকে, ওকে 272। এই জায়গায় কিন্তু তোমরা ভুল করো, 2 আর এটা যোগ করে 4 এর লিখবে, এটা কিন্তু করা যাবে না, এটার সাথে n নাই, এটার সাথে আছে, বীজগণিতে এক জাতীয় না হলে যোগ বিয়োগ করা যাবে না। ওকে, তাহলে দেখো n/2 এখান থেকে দেখো 2 কমন যায়, তাহলে 1 প্লাস n ইকুয়াল টু 272। তাহলে এই 2 আর 2 কে যায় বলো তো, কাটা যায়, তো এই দুটো যদি কাটা যায় তাহলে কি থাকে, n থাকে, এটা থাকে, তো আমরা উপর থেকে লিখি। তো দেখো এই 2 আর 2 কাটা যায়, তাহলে থাকে n ইন্টু 1 প্লাস n 272, এটা গুণ করে দাও, n প্লাস n স্কোয়ার ইকুয়াল টু 272। এখন একটু সাজাই লেখো, n স্কোয়ার প্লাস n আগে লেখো, যেহেতু পাওয়ার বেশি তাহলে সে আগে থাকবে, দেন এটাকে নিয়ে আসো 272, এটা। এখন তোমাকে এটা কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অবশ্যই মিডল টার্ম করতে হবে, তাই না? কারণ এটা কার সাথে মিলছে বলো তো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাথে মিলছে, এটাকে মিডল টার্ম করে করতে হবে। এখন এই মিডল টার্মটা তুমি মুখে মুখে করলে একটু টাইম লাগবে, বাট এটা ক্যালকুলেটরে খুব ইজিলি করা যায়। তো আমি তোমাদেরকে কোন একটি ভিডিওতে দেখাবো যে আমরা ইজিলি হচ্ছে কিভাবে কি বলে এটাকে মিডল টার্ম করতে পারি, সেটা আমরা করতে পারবো। তো হচ্ছে যদি আমরা এটাকে করি, তো আমরা দুইটা সংখ্যা পেলাম, একটা হলো -16 পাবো আর একটা হলো +17 পাবো, বুঝছো? তাহলে আমরা কি লিখবো, n স্কোয়ার -16 পাবো এবং হচ্ছে +17 পাবো -272 ইকুয়াল টু 0। ওকে, তো এখানে করো, দেখো n কমন যায় তাহলে থাকে n - 16,
প্লাস 17 কমন যায়, ঠিক আছে, তাহলে থাকে n মাইনাস 16। এটা তো তোমরা বুঝো, তাই না? এটা বুঝো, প্রথমটার মধ্যে যে উৎপাদক আসবে দ্বিতীয়টা সেমটাই আসবে, তাহলে n মাইনাস 16 আর একটা হলো n প্লাস 17 ইকুয়াল টু 0। ওকে, তো এখন আমরা কি জানি বলতো? এখন আমরা জানি যে একাধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 0 হবে। তাহলে আমরা কি লিখবো? একবার লিখবো n মাইনাস 16 সমান সমান 0, তাহলে n সমান সমান 16। ওকে, আরেকটা কি লিখবো? n প্লাস 17 ইকুয়াল টু 0, সুতরাং n ইকুয়াল টু মাইনাস 7। তো মনে রাখবা যে স্বাভাবিক সংখ্যা যে কতগুলো সংখ্যার যোগফল এটা কখনোই ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা অসম্ভব লিখে দিবা, বা হচ্ছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা বুঝলাম এখানে 16টি পদের সমষ্টি দেওয়া ছিল। 272 যে দেওয়া ছিল, এটা কতটি পদের সমষ্টি দেওয়া ছিল বলো? 16টি পদের সমষ্টি দেওয়া ছিল, তাই না? তো বিষয়টা আমরা কি বুঝলাম? আমরা একটা ম্যাথ থেকে 4টা টাইপ করতে পারছি। এটা তোমাদেরকে বুঝতে হবে যে একটা ম্যাথ থেকে 4টা কোয়েশ্চেন আসতে পারে, একটা শুধু একটা ধারা দিয়েই তোমাকে 4টা কোয়েশ্চেন করতে পারে। এখন তুমি আমার এই যে 4টা টাইপ তুমি তোমার বইয়ের সাথে মিলাই দেখো, অনেকগুলো অঙ্ক তুমি পেয়ে যাবে। বুঝতে পারছো? তো এই পর্বে আমি তোমাদেরকে এইটুকুই শেখাবো যে কিভাবে বেসিক কনসেপ্ট গুলো কি আছে, এবং হচ্ছে সমান্তরাল ধারার সূত্রগুলো কখন কিভাবে অ্যাপ্লাই করবা, এবং কিভাবে ম্যাথ গুলো সমাধান করবা। তো ধন্যবাদ সকলকে।